কে এটা আপু? আপু মৃদু হেসে বলল। দেখতেই তো পাচ্ছিস। ব্রু উঁচিয়ে আপুর চেহারা দেখছি। বেচারি এত লজ্জা পাচ্ছে কেন বুঝতে চেয়েও বুঝলাম না। ছবির সাথে একটা সিভির পিডিএফ আছে। সিভি ওপেন করে নাম দেখলাম রুম্মান ফয়সাল। পেশা লেখা আছে একটা প্রাইভেট কোম্পানির সিএফও। নিশ্চয়ই আপুর সাথে বিয়ের কথা চলছে, অথচ ঘরে থাকা আমি তাই জানি না। বেল বেজে উঠলো। আম্মু দরজা খুলে দিল। নিশ্চয়ই বাবা এসেছে। ফোনটা আপুর হাতে দিয়ে চেয়ার টেনে পড়তে বসে গেলাম। তম্বু, মা কোথায় আছো? আব্বু ডাকছে আমাকে। কতদিন পর ডাকলো এভাবে। চমকে উঠে আপুর দিকে তাকালাম। আপু হাসছে। উৎফুল্ল হাসিটা দেখে আমিও ছুটে গেলাম ড্রয়িং রুমে। বাবাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরলাম। বাবাও মাথায় হাত বুলিয়ে দিল। কি হয়েছে, কেন হয়েছে জানতে চাই না। আমি এখন শুধুই আমার আগের বাবাকে চাই। বাবা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, যা হওয়ার হয়ে গেছে, বলবো সবটা ভুলে যাও। তোমার আপুর জন্য ছেলে দেখেছি। ছেলের ফ্যামিলি তানিমাকে পছন্দ করেছে। আমি মাথা তুলে আপুর দিকে আর চোখে একবার তাকালাম। আপু নিজের রুমের দরজার উপরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। হাসি মুখে বাবার দিকে তাকাতেই বলেন, তানিমা চলে গেলে তুমি তো থাকবে আমাদের সাথে। তোমাকে নিয়ে তো অনেক স্বপ্ন। আমাদের স্বপ্নটা ভেঙে দিও না। হাসিটা মুছে গেল। মাথা নিচু করে ফেলতেই বাবা আবারও বললেন, কালকে ছেলে তার ফ্যামিলির সাথে আসবে। পাকাপাকি কথা হবে কালকে। সব দায়িত্ব তোমার। তানিমা এতদিন তোমাকে সামলেছে, আর এখন তুমি তানিমাকে সামলে নিও। জি ঠিক আছে। রুমে যাও। রুমে এসে একটা লাফ দিয়ে আপুর গলা জড়িয়ে ধরলাম আর বললাম, আমার আপুটাও বিয়ে করবে? ইস ইস, তোমাকে সুন্দর করে সাজাবো আমি। ওয়াও, ফিলিং গ্রেট। শুরু হয়ে গেল আমার আরেকটা যুদ্ধ। সকলের সামনে হাসি মুখে থাকার যুদ্ধ। নিজের কষ্টটা লুকিয়ে রেখে হাসতে থাকা। এ কি সবাই বুঝে নাকি? সকাল থেকেই ঘর গোছানো আর রান্না সামলানো দুটোতেই হাত লাগাতে হচ্ছে। যদিও ভোরে আমার খালা চলে এসেছে, তবু ওনার হাতে হাতে এটা ওটা করে দিতেই হচ্ছে। দুপুরের আগে মেজো ফুপি চলে এলেন। বাবা এসে ডাইনিং এ বসলেন। আমি এখন আম্মুর শখের শোকেস থেকে প্লেট, গ্লাস আর বাটি নামাচ্ছি। মামনি, জি বাবা। আমার রুমে এসো, তোমার ফোনটা নিয়ে যেও। প্লেটগুলো টেবিলে রেখে এক দৃষ্টিতে চেয়ে রইলাম বাবার দিকে। হঠাৎ ফোন ফেরত দিচ্ছে। মানে বাবা আমায় বিশ্বাস করছে, আর আমি কিনা সেই বিশ্বাস ভেঙে গত ভোরে অয়নের সাথে দেখা করেছি। বাবা আমাকে রুমে যেতে বলে চলে গেলেন। আমি একটু দাঁড়িয়ে থেকে বাবার পিছু পিছু রুমে গেলাম। আসবো বাবা? আসো। বাবা তার পাশে আমাকে বসতে ইশারা করলো। আমি তাই করলাম। আমার ফোনটা হাতে দিয়ে বললেন, আমার বিশ্বাসটুকু রাখবে আশা করি। এমন কোনো কাজ আর করো না যাতে আমাদের মাথা নিচু হয়। বুকের ভেতর জোরদার সাহস সঞ্চয় করে বললাম, বাবা অয়ন কিন্তু। কথা শেষ করার আগেই বাবা বললেন, যাও, কাজ করেছিলে। যা বুঝলাম অয়নকে নিয়ে কিছু শুনতে ইচ্ছুক নয় বাবা। কথা না বাড়িয়ে চলে আসি। রুমে এসে ফোনটা আপুর সামনে রেখে বললাম, তোমার বিয়েটা আমার জন্যও সুসংবাদ হয়ে এসেছে। ফোনের দিকে তাকিয়ে আপু হেসে দিল। আমিও আবার কাজে চলে গেলাম। বিকেলে আপুকে সাজাতে থাকলাম। মানহাও এসেছে। দুজনে খুব হালকা সাজে সজ্জিত করলাম আপুকে, যাতে তাকে সাধারণ লাগে। ট্রেলারে কখনো পুরো মুভি দেখাবো নাকি? নিজেকে আয়নায় দেখলাম। এলোমেলো লাগছে, সাথে ইচ্ছে না থাকলেও বাবার জন্য সাজলাম। আমাকে দেখতে খারাপ লাগলে বাবা হয়তো কষ্ট পেতে পারে। মানহা আমার একটা ছবি তুলে বলল, অয়ন ভাই দেখলে নির্ঘাত ফিদা হয়ে যাবে। চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, অয়নকে আমার ছবি পাঠাবি না? আমি বাবার বিশ্বাস ভাঙতে পারবো না। বাবাকে আর কোনো কষ্ট দেওয়া সম্ভব না। মানহা আমার দিকে তাকিয়ে রইল। মুখ ভার করে রুম থেকে বেরিয়ে গেলাম। অয়নের সাথে আর ততদিন আর কোনো যোগাযোগ করবো না যতদিন না বাবা মেনে নেয়। তবে অয়ন যদি সামনে চলে আসে, আমি কি করে নিজেকে সামনে নিব? মেহমানরা চলে এসেছে। শরবত নিয়ে ডাইনিং রুমে এসে বাবা বড় সড়ো একটা ধাক্কা খেলাম আমি। পাত্র রুম্মানের সাথে অয়নের চাচাতো ভাই ইত্তাজা আর রুম্মান ফয়সাল ফ্রেন্ড নাকি? এরা দু ভাই। প্রশ্নগুলো চঞ্চল গতিতে ছুটে বেড়াচ্ছে আমার মনে। প্রশ্নের পাহাড়ের মাঝে ইত্তাজা আরেকটা প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আরে তন্ধি যে, কেমন আছো? পরিবারের বড়দের কথা চলছে ড্রয়িং রুমে। রুমান ভাই আর আপুকে আলাদা কথা বলতে ছাদে পাঠিয়েছে। আমি এখানে সারাইয়ের পো হয়ে এসেছি, মানে তাদেরকে পাহারা দিতে এসেছি। ছাদের দরজার কাছে বসে ফুলের পাপড়ি ঘুরছি। ফুলগুলো যদিও আপুর জন্য আনা হয়েছিল, কিন্তু এখন সেটা আমার দখলে। বুঝতে পারি তন্ধি। আমার পাশে এসে বসতে বসতে কথাটা বলল ইত্তাজা। একবার সেই দিকে তাকিয়ে বললাম, অলরেডি বসে পড়েছেন। ইত্তাজা হাসলো, তারপর বলল, মন খারাপ নাকি? না তো। বোনের বিয়ে হবে, মন খারাপ হতেই পারে। একটু থেমে পেছনে আপুর দিকে তাকিয়ে বলল,
তানিমা আপু কিন্তু খুব খুশি। রুম্মান ভাইয়াও ভালো মানুষ, তানিমা আপু ভালো মানুষ, ভালো থাকবে ওনারা। আমি কিছুই বললাম না। ইতাজা আবারও বলল, সারাক্ষণ চুপচাপ থাকো নাকি আমি বিরক্ত করছি? তেমন কিছু না, আসলে একটু টায়ার্ড, কাল থেকে ব্যস্ততায় আছি তো। ও, ফুলগুলো পাশে রেখে খুব আগ্রহ নিয়ে বললাম, রুম্মান ভাই কে হয় আপনার? ইতাজা খুব স্বাভাবিকভাবেই বলল, আমার খালাতো ভাই, মানে আমার আম্মুর বোনের ছেলে। এমন ভাবে কথাটা বলল যেন খালাতো ভাই কাকে বলে সেটা আমি জানিই না। চোখ ছোট ছোট করে তাকিয়ে আবার ফুলের পাপড়ি বিসর্জনে মন দিলাম আমি। ইতাজা আমার হাত থেকে ফুলগুলো নিয়ে বলল, এগুলো এভাবে না ছিঁড়ে সাজিয়ে রাখো, সুন্দর লাগবে। যদিও ফুল গাছে সুন্দর, কিন্তু এভাবে খারাপ লাগে না। মনে পড়ে গেল অয়নের কথা। অথয়াপুর বিয়েতে বাগানে ফুল ছেড়ে কত কথা শুনিয়েছিল আমায়। ফুল গাছে সুন্দর, জানিস না? এই একটা এখন আবারও কানে বেজে উঠলো আমার। কি হলো তন্দি? ইতাজার ডাকে ভাবনা থেকে ফিরে বললাম, নাথিং। আপু আর রুমান ভাইয়া নিচে যাচ্ছিল। আমি উঠে দাঁড়িয়ে আপুকে বললাম, চলো। আপু আগে নেমে গেল। আমি সিঁড়ির কয়েক ধাপ পেরোতেই রুমান ভাইয়ার একটা কথা শুনলাম। তবে ইত্তেজা, আমার পর না হয় তোর বিয়েটাও সেরে ফেল। মেয়েটা খারাপ না, মানাবে তোদের। দ্রুত বাসায় চলে আসলাম। রুমে গিয়ে আপুকে বললাম, কেমন বুঝছো? কি? না বোঝার ভাব দেখে একটু রাগ হলো। রুমান ভাইকে কেমন বুঝেছো? ভালোই তো, তবে কথা একটু বেশি বলে। আমার হাসি উঠতো। আমার রাগী রাগী আপুর সাথে বাচাল ভাইয়া বেশ ভালোই কম্বিনেশন হবে, যাকে বলে মেড ফর ইচ আদার। সন্ধ্যা 7টায় মেহমানরা সবাই বিদায় নিল। আপুর 4th সেমিস্টার পরীক্ষার পর বিয়ের তারিখ নির্ধারিত হলো। নভেম্বরের 4 তারিখে বিয়ে। এখন সবে জানুয়ারি চলছে, মানে আপুকে আরো 11 মাস অপেক্ষা করতে হবে। বাচ্চার মুখ দেখতেও মাকে 10 মাসের বেশি অপেক্ষা করতে হয় না, আর এখানে জামাইকে পেতেই 11 মাস লাগবে। আপুর জায়গায় আমি হলে নির্ঘাত রাতারাতি বরকে কিডন্যাপ করে নিয়ে বিয়ে করে ফেলতাম। আপু ফ্রেশ হতে গেছে আর আমি ড্রয়িং রুম গোছাচ্ছি। মানহা এখনো আমার সাথেই আছে, সেও আমাকে ঘর গোছাতে সাহায্য করছে। মানহাকে রাতে খেয়ে যেতে বলেছে আম্মু। সোফার উপর থেকে এক টুকরো কাগজ এনে মানহা আমার হাতে দিয়ে বলল, দেখ তো এটা কি? হাতে নিয়ে দেখি কাগজে লেখা। তোমার হাতে কাগজটা পড়বে আমি জানি, তাই তো বলছি আজ তোমায় খুব সুন্দর লাগছিল। মন চাচ্ছিল আজই তোমাকে নিজের মনের কথা বলে দেই, কিন্তু আমি অপরাগ। শীঘ্রই আসবো তোমার কাছে, ভালোবাসাটুকু তুলে রেখো। দুজনে চিঠি পড়ে মিটিমিটি হাসছি। আম্মুকে এই দিকে আসতে দেখে দ্রুত কাগজটা লুকিয়ে ফেলাম। দুজনে ড্রয়িং রুম গুছিয়ে রেখে রান্নাঘরের ডিশ ওয়াশ করছি। রুম্মান ভাইয়া ঠিক কখন এই চিরকুট লিখলো আর কেন এটা ওখানে রাখলো? অদ্ভুত ঘটনায় অদ্ভুত চিন্তা হচ্ছে। আদৌতেও কি চিঠিটা রুম্মান ভাইয়া লিখেছে? তপনি, আপুর ডাক পড়লো। রুমে গিয়ে দেখি আপু ফোনে কথা বলছে। আমাকে দেখে হেসে উঠে এসে ফোনটা আমার কানে দিয়ে বেরিয়ে গেল। আমি বোকার মতো আপুর দিকে তাকিয়ে ফোনটা ধরলাম। ফোনের ওপাশ থেকে অয়নের কণ্ঠ ভেসে আসলো। তনুশ্রী, কথা বলবি না আমার সাথে? একটা ঢোক গিলে বললাম, প্লিজ আমাকে আরো কল করো না, যোগাযোগ করো না আমার সাথে। কেন? একটু রাগী স্বরে বললাম, কারণ তুমি জানো অয়ন, আর তাছাড়া বাবা মাকে অনেক বিলিভ করতেছে, আমি বাবার সাথে আর প্রতারণা করতে পারবো না। অয়ন চুপ করে আছে। আমি আবারও বললাম, যোগাযোগ বন্ধ করো। ধরে নাও আমার সাথে কখনো দেখাই হয়নি। তুই পারবি এটা ধরে নিতে? হ্যাঁ, আমি পারবো। অকপটে কথাটা বলে দিলেও চোখ তার সাথে সাথ দিচ্ছে না। অশ্রুধারা তো আর ফোনের ওপারে থাকা অয়ন দেখবে না, তাই যথাসম্ভব স্বাভাবিক হয়ে বললাম, সবটা ভুলে যাব আমি, তুমিও ভুলে যাও। জীবন আপন গতিতে চলে। অতীত তাকে পড়ে থেকে জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো মানে নেই। যতই বড় বড় কথা বলিস না কেন, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস। অয়ন কল কেটে দিল। আমি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। সহ্য যখন করতে পারবি না তবে কষ্ট দিস কেন? আপুর কথা কান্নার পরিসরটাই বাড়লো আমার। সবটা ভুলে যাওয়ার কখনোই সম্ভব না। অয়নকে ছাড়া জীবন থেকে আমি নিজেই বিচ্ছিন্ন হয়ে যাব, ছিটকে যাব আমি আমার স্বাভাবিক ছন্দ থেকে। মানহা এসে দ্রুত আমার পাশে বসে বলল, কি হয়েছে আমার তনুমনু? কি হয়েছে আপু? অয়নের সাথে। কথাটা শেষ না করে হাত নেড়ে কিছু একটা দেখিয়ে আপু বেরিয়ে গেল। মানহা 2 হাতে আমায় জড়িয়ে ধরে বলল, কখন পড়লি এমন প্রেমে পাগলি? এমন ভাবে জড়িয়ে গেলি যে ছেড়ে আসা সম্ভব না। কি করব আমি? বাবার বিশ্বাস ভাঙাও তো সম্ভব না। মানহা আমার চোখের পানি মুছে দিল। এমন এক সমস্যা যা ওর পক্ষে সমাধান করা সম্ভব নয়।
মনের এই বিচ্ছিরি অবস্থায় চিঠিটা আপুকে দেখানোই হলো না। সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিলাম। ভোরে বিছানায় হেলান দিয়ে বসে আছি। চোখ ব্যথা করছে, হয়তো লাল হয়ে ফুলেও গেছে। এখনো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ভুলে যাব বললেই কি আর ভুলে যাওয়া যায়? মৃত্যু ছাড়া অয়নকে ভুলে যাওয়া অসম্ভব আমার পক্ষে। এক রাতে এটা টের পেলাম আমি। এই মানুষটাকে ছাড়া কিভাবে থাকবো আমি? পারবো না আমি। এমন সময় ফোন বেজে উঠলো। স্ক্রিনে অয়নের নাম্বার থেকে রিসিভ না করতে চেয়েও রিসিভ করলাম। রিসিভ না করলে সে কল দিতেই থাকবে আর ফোনটা বাজতেই থাকবে। তনুশ্রী, বাইরে প্লিজ। দ্রুত বারান্দায় গেলাম। বারান্দা থেকে রাস্তা যতটুকু দেখা যায় দেখলাম অয়ন নেই। তবে নিচে কেন যেতে বলছে? তনুশ্রী, আমি গলা কেঁপে উঠে কথা বলতে পারছি না। তখনই রাস্তার অপর পাশে দেখি অয়ন দাঁড়িয়ে হাত নাড়লো। ফোনে ভেসে উঠলো তার কথা। তুই দূরে সরাতে পারবি না। আমি বেহায়ার মতো কাছে আসতেই থাকবো। নিজেকে করা প্রতিজ্ঞা আর রাখা হলো না। দৌড়ে নিচে নেমে গেলাম। রাস্তায় কোনো গাড়ি নেই। এত শীতের মধ্যে ভোরে কেউ রাস্তায় বের না হওয়াটাই স্বাভাবিক। এক দৌড়ে রাস্তা পেরিয়ে গিয়ে সোজা অয়নকে জড়িয়ে ধরলাম। দুই হাতে আমাকেও জাপটে ধরে রাখলো সে। অঝরে কাঁদছি আমি। মাথা তুলে একটু উঁচু হয়ে অয়নের দুই গালে হাত দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম। তার দিকে তাকিয়ে দেখলাম মিটিমিটি করে হাসছে। ওকে দেখে বুঝলাম সারা রাত শুধু আমি না, সেও কষ্ট পেয়েছে, কান্না করেছে সেও। আমাকে আরো কাছে টেনে নিয়ে বলল, আই লাভ ইউ মাই তনুশ্রী। সম্পর্কের নাম চেয়েছিলি না, এনে দিয়ে দিলাম নাম। ভালোবাসা হয়েছিস তুই আমার। পকেট থেকে টিস্যু বের করে আমার চোখ গাল মুছে দিতে দিতে বলল, কি যেন বলছিলি কালকে? সব ভুলে যাবি? এভাবে ভুলবি বুঝি? সারা রাত কেঁদেছিস তাই না? নিজেকে কষ্ট দিয়ে কিচ্ছু হবে না। পারবো না আমি তোমার ছাড়া থাকতে, অসম্ভব আমার পক্ষে। আবারও কান্নার রেশটা চলে আসলো। অয়ন জড়িয়ে ধরে বলল, কাঁদিস না। আমি আব্বুকে দিয়ে আঙ্কেলের সাথে কথা বলবো, বিয়ের প্রস্তাব দিব। সারা রাত ভেবেছি, এর চেয়ে ভালো আইডিয়া আর পাইনি। অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, তোমার মনে হয় বাবা এত সহজে রাজি হবে? অয়ন হেসে বলল, হবে হবে, আঙ্কেল ঠিক রাজি হবে। মেয়েকে এত ভালোবাসে, তাই মেয়ের খুশিটাই আগে দেখবে। তবে তার আগে আমার একটা জব লাগবে। ফাইনাল এক্সাম কয়দিন পরেই। নো টেনশন মহারানী আমার। মন পায়রাগুলো বাক বাকুম করে উঠলো। অয়নকে নিজের করে পাওয়ার আনন্দ, বাবাকে খুশি দেখার আনন্দ, সবটাই পেয়ে বসলো আমায়। অয়ন আমার কপালে চুলগুলো সরিয়ে বলল, অপেক্ষা করবি না আমার জন্য? কি বলছো তুমি এইসব? অপেক্ষা করবো তো আমি। আমি তো আঙ্কেলের সামনে গিয়ে কোনোদিন চেঁচিয়ে বলতে পারবো না আপনার মেয়েকে আমি আপনার চেয়ে ভালো রাখবো। আঙ্কেলের চেয়ে বেশি ভালো তোকে রাখতে পারবো না আমি। আমি চেয়ে রইলাম তার মুখের দিকে। অয়ন আবারও বলল, যে বাবা জন্মের আগে থেকেই মেয়ের জন্য পৃথিবীকে অনুকূলে আনতে চায়, তার চেয়ে বেশি তার মেয়েকে ভালোবাসা তো অসম্ভব। নিচু স্বরে শুধু বললাম, অয়ন। সে হাসলো। ভয় পাস না, এতটা কমও ভালোবাসি না যে হাতটা সহজেই ছেড়ে দিব। অপেক্ষা করিস, বউ করে নিয়ে যাব আমি, কথা দিলাম। আমি চুপ, আর সেও দৃষ্টি নিবদ্ধ একে অপরের দিকে। মানুষটাকে আমি অদ্ভুত ভাবতাম, অথচ সে বাস্তবিক। বাস্তবতা আমার চেয়ে ভালো বোঝে সে। আমি তো আবেগ অনুভূতিকে প্রশ্রয় দিই প্রতিনিয়ত, আর সে ভেবে চিনতে বুঝে সিদ্ধান্ত নেয়। অয়নকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। বারান্দায় গিয়ে দেখি সে এখনো দাঁড়িয়ে আছে। ইশারায় চলে যেতে বললাম, আর সে উড়ন্ত চুম্বন দেখিয়ে চোখ টিপে দিল। মনের অজান্তে ফিক করে হেসে উঠলাম আমি। লজ্জারা আমার কষ্টগুলোকে নিয়ে উড়াল দিল দূর অজানায়। রুমান ভাইয়া তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। আমার কথায় আপু কপাল কুঁচকে বলল, এতদিনে হুম। বলেছো তো তোরে? ভেঙচি কেটে চলে যেতে নিলেই আমি আপুর হাত টেনে ধরে বললাম, সত্যি বলছি ওয়েট। টেবিলের ড্রয়ার থেকে চিঠিটা বের করে আপুর হাতে দিয়ে বললাম, দেখো এটা। আপু চিঠি পড়তে শুরু করলো। মুখে মিটিমিটি হাসি আর গালে ঈষৎ লাল আভা দেখে রুম ত্যাগ করলাম আমি। আপাতত তাকে আর লজ্জায় না ফেলাই ভালো। ড্রয়িং রুমে এসে টিভি ছেড়ে বসে পড়লাম। 10 মিনিটের মাথায় আপু এসে বলল, পরে কোথায় গিয়েছিলি? আশেপাশে তাকিয়ে বললাম, অয়ন এসেছিল, দেখা করতে গিয়েছিলাম। আপু চোখ বড় বড় করে বলল, একটু ভয় লাগলো না? না। আপুকে টেনে আমার পাশে বসিয়ে বললাম, আপু একটা কথা জানো? কি? অয়ন রাস্তার অপর পাশে দাঁড়িয়েছিল। আমি দৌড়ে গিয়ে একেবারে সিনেমাটিক অ্যাকশনে জড়িয়ে ধরেছি। আপু ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইল। আমি বলতে থাকলাম, আমার খুব ইচ্ছে ছিল অয়ন আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবে, বাট সেটা তো হলো না। কিন্তু আমার কিন্তু বলার সুর শুনে আপু একটু বিরক্ত হলো বোধ হয়। কপাল কুঁচকে বলল, ডিরেক্ট তো সিনেমায় যা। কিন্তু আজকে আমাকে জড়িয়ে ধরে কি যে মিষ্টি করে আই লাভ ইউ বললো, ইস, এখনো কানে বাজছে আমার।
আপু গলা চুলকে বলল, তুই আর গিরগিরি দুটোই সেম। আরে না, অয়ন আঙ্কেলকে দিয়ে আব্বুর সাথে কথা বলাবে। মানে? মাথা নিচু করে ঢং করে বললাম, ইয়ে মানে। আপু ধমক দিয়ে উঠলো, এই কি বললি? সোজা সাপটা বল। মানে বিয়ের প্রস্তাব পাঠাবে, তবে আগে অয়ন একটা জব নিবে, তারপর বিয়ে। আপু উঠে দাঁড়িয়ে আমার চশমা ঠিক করে দিয়ে বলল, পড়তে বস গিয়ে। সারাদিন প্রেম করলে ভার্সিটি জুটবে না। অয়ন তো পার হয়ে গেছে, তোমার নিজের চিন্তা করো। দিল আমার রোমান্টিক মুডের 14টা বাজিয়ে। এই কারণেই আপুকে আমার ভালো লাগে না। রাগ দেখিয়ে বললাম, ধুর। উঠে রুমে এসে পড়তে বসলাম, আর আপুর কথায় আসিনি। অয়ন তার বাচ্চার জন্য শিক্ষিত মা চায়, সেই জন্য এসেছি। ভারী শব্দ মা, আগে অভ্যস্ত না হলেও এখন হয়ে যাচ্ছি। জানুয়ারির পর একেবারে আগস্ট মাস, একের পর এক ইউনিভার্সিটি এক্সাম আসছে আর যাচ্ছে, আর আমি টেনে টুনে 5 নাম্বার তুলে আসছি। আপু ঠিকই বলেছিল, সারাদিন প্রেমের চিন্তায় থাকলে ভার্সিটি জুটবে না। দিনরাত অয়নের চিন্তায় মাথা ভনভন করছে, সাথে তো বাবাকে মানানোর চিন্তা আছেই। কোনোভাবে এর থেকে মুক্তি মিলছে না। 5 দিন পর চট্টগ্রাম যাব পরীক্ষা দিতে। জানি এবারেও কোনো লাভ হবে না, তবুও যেতে হবে, কারণ বাবা চায় আমি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। ট্রেনের টিকিট পাওয়া গেল, বাবা যাবে আমার সাথে, কিন্তু আজকেই জানা গেল বাবা অফিসের কাজে ঢাকাইয়া থাকতে হবে, অর্থাৎ আমি একা যাব। চট্টগ্রাম মামার বাসায় গিয়ে থাকবো, আর পরদিন সকালে পরীক্ষা দিতে যাব। মামা আমায় স্টেশন থেকে নিয়ে যাবে। বাবা আমাকে এসব বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিল। রুমে এসে লাফ দিয়ে খাটে বসলাম। আপু পড়ছিল, আমাকে এমন আচরণ করতে দেখে বলল, সমস্যা কি? টিকিট 2টা, বাট আমি একা। তো মিটিমিটি করে হাসলাম, বললাম, অয়নের এক্সাম শেষ হলো, এখন যদি যেতে বলি তাহলে তো শিওর যাবে। কতদিন দেখা হয় না ওর সাথে, বলো তো। আপু বালিশ নিয়ে আরাম করে বসে বলল, লজ্জা তোর হবে না তাই না? এত জায়গায় পরীক্ষা দিয়ে কোনো মতে 5 নাম্বার তুলিস, এখন আবার পরীক্ষা দিতে যাবি, তাও অয়নকে নিয়ে? আপুর কোলে থাকা বালিশে শুয়ে বললাম, নো টেনশন আপু, এসব কোনো ব্যাপারই না। তো তো আসলে ব্যাপার অয়ন। ন্যাকামি করে বললাম, হ্যাঁ। ঢং যত সব। রাত শেষে সকাল হলো, সারা রাত অয়ন ফোন রিসিভ করেনি। সকালে কল ব্যাক করে বলল, রাতে কল দিয়েছিলে? অভিমান নিয়ে বললাম, কিন্তু তুমি তো সেই বিজি। সরি, বাট কল কেন দিয়েছিলে? অয়নের কথা খাপ ছাড়া লাগলো, যেন কোনো মতে কথা শেষ করতে পারলেই বাঁচে। একটু খারাপ লাগলো, তবুও বললাম, আমি চট্টগ্রাম যাব, বাবার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু যাবে না। তুমি কি যাবে আমার সাথে? অয়নের উত্তর না পেয়ে বললাম, কি হলো, যাবে কিনা বলো না। না রে, আমি একটু ব্যস্ত আছি। কিসের এত ব্যস্ততা? অয়ন ধমকে সুরে বলল, ব্যস্ত মানে ব্যস্ত থাকবো, আর তাছাড়া পরীক্ষা দিতে যাচ্ছিস, ভালো করে পরীক্ষা দে। বেস্ট অফ লাক। ধমক খেয়ে কল কেটে দিলাম। এতটা বাজে ব্যবহার কেন করলো অয়ন? ওর এইটুকু আচরণ আমায় কষ্ট দিতে থাকলো। কয়েকবার কল দিলেও আর রিসিভ করলাম না, বরং ফোন সাইলেন্ট করে রেখে দিলাম। কোনো রকমে কেটে গেল দিনগুলো। চট্টগ্রাম যাব আজ, বাবা আমায় ট্রেনে উঠিয়ে দিতে যাবে। ভোর ভোর উঠে রেডি হয়ে গেলাম। আপু নাস্তা খাওয়াতে এসে বলল, অয়ন ভাই যাবে। না। হুট করে বলা কথাটা আপু চমকে তাকালো, তারপর রুটি ছিঁড়ে মুখে তুলে দিতে দিতে বলল, ওকে, সাবধানে থাকিস, অপরিচিতা কারোর সাথে কথাই বলিস না। তোর তো আবার সবকিছুতে অতিরিক্ত ইন্টারেস্ট। কিছু বললাম না, চুপচাপ খেয়ে ব্যাগ নিয়ে চলে গেলাম বাবার কাছে। পেছন ফিরে দেখলাম আপু নিষ্পলক চোখে তাকিয়ে আছে। সকাল 7টার ট্রেন, 6:30টায় পৌঁছে গেলাম কমলাপুরে। বাবা আমাকে বুঝিয়ে সুঝিয়ে দিল। এর মধ্যে ট্রেন চলে আসলো। বাবা আমাকে সিট খুঁজে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। জানালা দিয়ে বললেন, পাশের সিটে ব্যাগ রেখে দাও, কাউকে বসতে দিবে না। টিকটকে ঠিক মতো টিকিট দেখাবে। জি। তোমার মামা স্টেশনে থাকবে, খোঁজে না পেলে কল দিও, আর পৌঁছে আমাকে অবশ্যই জানাবে। জি ঠিক আছে। বাবা একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি এখনো ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছি। এখনো মনে হচ্ছে অয়ন আসবে, কিন্তু আমার চিন্তা ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে অয়ন আসলো না। বাবা একটু জোরে বললেন, এইভাবে মাথা বের করো না আম্মু, ঠিক হয়ে বসো। আমি সিটে হেলান দিয়ে বসে হাত নেড়ে বাবাকে বিদায় জানালাম। ইঞ্জিনের ধাক্কা লাগলো, সিটি বেজে উঠলো। ট্রেন চলতে শুরু করলো। আপন গতিতে পেছনে ফেলে আসতে লাগলো প্ল্যাটফর্মকে। আমি বাইরে তাকিয়ে আছি। দুপাশে ছোট ছোট কুঠুরির মতো ঘরগুলোতে নাকি মানুষ থাকে। বাবা বলেছিল আমাকে এই কথা। কি করে থাকে এখানে? আমাদের এই ট্রেনের বগিটাও তো ওই ঘরগুলো থেকে বড়। সত্যি মানুষ কত কষ্ট পায়, আর আমরা শুধু আমাদের কষ্টটাকে প্রাধান্য দিই। সেদিনের ধমকের পর অয়নের সাথে আর কোনো কথাই বলিনি।
অয়ন হয়তো কোনো সমস্যায় ছিল, তাই ওরকম ভাবে বলেছে। আমিও তো আর সমস্যাটা বুঝিনি তার। আমার তো বোঝা উচিত ছিল। এসব চিন্তা ভাবনার মধ্যে ট্রেন এসে পৌঁছলো এয়ারপোর্টে। ট্রেন থামলো, বেশ কিছু মানুষ উঠছে। এবারেও আমি বাইরে তাকিয়ে আছি, কিন্তু এবারে আর অয়নের আসার অপেক্ষা করছি না আমি, কারণ সে তো আমার ট্রেনের নাম বা সময় কোনোটাই জানে না। ফোন বাজছে, বের করে দেখি মানহা কল দিয়েছে। রিসিভ করলাম। কি রে? এভাবে কথা বলছিস কেন? কোথায় তুই? ট্রেনে আছি। চিটাগাং যাচ্ছিস? হুম। অল দ্য বেস্ট। বাই দ্য ওয়ে, অয়ন ভাই? মানহার কথার মাঝে ধমক দিয়ে বললাম, আসেনি। সে আমাকে বকা দিয়েছিল, কিন্তু আসেনি। একবার তো দেখা করতে পারতো। আচ্ছা, বাদ দি দোস্ত, মন খারাপ করিস না। কল রাখ বলে নিজেই কলটা কেটে দিলাম। কথা বলতে ইচ্ছে করছে না কারোর সাথে, শুধু অয়নের কণ্ঠ শুনতে ইচ্ছে করছে। পাশ থেকে চিপসের প্যাকেটের শব্দ পেলাম। পাশের খালি সিটে রাখা আমার ব্যাগটা আমার উপর কেউ ছুঁড়ে মারলো। রেগে বললাম, 2 সিটের টিকিট আছে। বাট ইটস মাইন। অয়ন বসতে বসতে কথাটা অবলীলায় বলে দিল। অবাকের ঠিক কোন পর্যায়ে আছি আমি নিজেও জানি না। মনের অজান্তেই আমার আদরের মস্তিষ্ক আমার ঠোঁটজোড়া ফাঁকা করে দিয়েছে। ঠোঁট দুটো অনবরত পিট পিট করছে, চোখ দুটো। আর আমার থুতনিতে হাত দিয়ে মুখ বন্ধ করে বলল, আমি সুন্দর, যথেষ্ট হ্যান্ডসাম, তা আমি জানি। এভাবে হাঁ করে তাকানোর কিছু নাই। অভিমানের রেশটুকু আবারও টেনে এনে অন্যদিকে তাকিয়ে বললাম, কথা বলবো না আমি তোমার সাথে। অয়ন চিপসের প্যাকেট খুলে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, সেদিন যাব বললে তো সারপ্রাইজ নষ্ট হয়ে যেত। চিপস নিয়ে মুখে দেওয়ার সময় খেয়াল গেল অয়নের হাতের দিকে। সাদা মোটা ব্যান্ডেজটা এতক্ষণ কিভাবে আমার চোখে এড়িয়ে গেল। অয়নের হাতটা ধরে বললাম, কি হয়েছে এখানে? কেটে গেছে। সিটে হেলান দিয়ে তার হাতের দিকে তাকিয়ে আছি। বাম হাতের তালু থেকে কবজি পুরোটাই ব্যান্ডেজে পেঁচানো। প্রেমিকার জন্য হাত কাটার যুগ কি এখনো আছে? অয়ন হো হো করে হেসে উঠল, বলল, আরে আমার কিউট প্রেমিকা, আপনার জন্য আমি হাত কাটি নাই, এটা অ্যাক্সিডেন্টলি কেটে গেছে। কপাল কুঁচকে বললাম, একদম হাসবে না। কি করে কাটলো বলো? বাসায় গিয়েছিলাম, ওখানে একটু কেটেছে। 2 হাতে অয়নের হাত ধরে বললাম, এটা একটু বুঝি। আর বাসায় যাওয়ার সাথে হাত কাটার কি সম্পর্ক? অয়ন হাত সরিয়ে বলল, বাদ দে, এটা খা। অয়নের কথায় পাত্তা না দিয়ে ওর হাত টেনে কাঁধে মাথা রেখে বললাম, ফাইনাল এক্সাম তো শেষ তোমার, হুম। তো এখন কি ভাবলে? এখন চিল করব কয়েকদিন। মাথা তুলে রাগে সুরে বললাম, আগে জবটা নাও, তারপর চিল কাক বক যা খুশি করো। অয়ন বাইরের দিকে তাকিয়ে রইল, চেহারা একটু চিন্তা ভাব দেখলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, জব নিব। কি ভাবছো তুমি? কি নিয়ে চিন্তিত? অয়ন হাসলো, তারপর বলল, বাসায় একটু সমস্যা হয়েছে, তাই চিন্তায় আছি। বাসায় সমস্যা, আবার বাসায় গিয়ে হাত কেটেছে, আসলে হয়েছেটা কি? অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তনুশ্রী আমার জীবনে অনেক সমস্যা না চাইতেও চলে আসে। পারিবারিক সম্পর্ক সারা জীবন একরকম থাকে না, এসব তুই বুঝবি না। অয়ন কথাটা বলতে চাইছে না। অয়নের বুকে হাত দিয়ে কাঁধে মাথা রেখে বললাম, প্লিজ এইভাবে মন খারাপ করে থেকো না। ব্যাপার না। প্রায় 5 ঘন্টা পর চট্টগ্রাম স্টেশন এসে পৌঁছালাম। সারা রাস্তা অয়ন বেশ চুপচাপ রইল। এতদিন পর দেখা হলো, অথচ ও কথাই বলছে না। আনমনে বাইরে চেয়ে থাকে, আর আমি কথা বলে হু হা উত্তর দেয়। ওর অবস্থা দেখে মনে হলো ও আমাকে কিছু বলতে চায়। কয়েকবার জিজ্ঞেস করলেও তেমন কিছুই বললো না। আবার আমার দিকে তাকিয়ে থাকে অপলক, যেন কিছু বলবে, কিন্তু তবুও বললো না। ট্রেন থেকে নেমে অয়নকে বললাম, আমাকে নিতে মামা আসবে, তুমি কোথায় থাকবে? অয়ন আশেপাশে দেখতে দেখতে বলল, যেখানেই থাকি, তোর সাথে আর না। মানে? নিচু হয়ে বলল, মানে? ওরে মানে ম্যাডাম, ইজ্জত শেষ করে আবার জিজ্ঞাসা করা মানে কি? কিছু না বলে সামনে এগিয়ে গেলাম। মামাকে খুঁজে পেতে বেশ কষ্ট হলো। কল করলাম এবং একসময় পেয়েও গেলাম। মামার সাথে কথা বলার সময় পেছনে ফিরে আর অয়নকে দেখতে পেলাম না। কি হয়েছে অয়নের জানার জন্য মনটা আকুপাকু করতে থাকে। বড়সড় কিছু একটা হয়েছে তা বেশ বুঝতে পারছি, কিন্তু হয়েছেটা কি? পরীক্ষার চিন্তা চলে গেল আমার মস্তিষ্ক থেকে। শুধু পড়ে রইল অয়ন। না তাকে দেখছি আর না তার অবস্থাটা বুঝতে পারছি। মামার বাসায় গিয়ে সকলের সাথে কুশল বিনিময় হলো, শুধুমাত্র আমার মামাতো বোন আয়েশা ছাড়া। সে নাকি টিউশনে গেছে। বিকালে নাস্তা সেরে গেস্ট রুমে চলে আসলাম। আসার পর বাসায় কল দেওয়া হয়নি। বাবাকে জানানো হলেও আম্মু বা আপুকে কল তো দেইনি। আম্মু নাম্বারে কল দিলাম। হ্যালো আম্মু। হ্যাঁ, পৌঁছে গেছো। একা একা ভয় পেয়েছো? একা কোথায়, সাথে তো। বলেই থেমে গেলাম। আম্মু ওপাশ থেকে বলল, সাথে কে ছিল? থতমত খেয়ে বললাম, মানে পুরো বগিতে অনেক মানুষ ছিল তো। আম্মু হেসে বলল, আচ্ছা, তোমার
মামানিকে দাও তো। একদম না, তোমরা কথা বলা শুরু করলে চার্জ শেষ হয়ে যাবে আমার ফোনের। মামানির নম্বরে কল দাও, আমি পড়বো। বলেই কল কেটে দিলাম। তারপর কল দিলাম মানহার কাছে। বেচারি নির্ঘাত আমায় নিয়ে চিন্তা করছে। হ্যালো তনুমনু, পৌঁছে গেছিস? মানহার কথার জবাব না দিয়ে বললাম, অয়ন এসেছিল। সত্যি? হুম। কি হয়েছিল? কি হয়েছিল বল না। প্রেমিক এলো আমার, আর এক্সাইটমেন্ট আমার বেস্টির। ঝাড়ি দিয়ে বলি, এই চুপ, ফোনে এসে বলা যাবে না, ঢাকায় এসে বলবো। গেল আমার ঘুম হারাম হয়ে। কেন? মানহা নিচু স্বরে বলল, ট্রেনে দুজন পাশাপাশি সিটে বসে 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 গান গেয়েছি, ভাগ বিলাই। যে তুমি গান গাও আর নাচো, তা তো সব অয়নের জন্যই। দূর রাখতো ফাজিল। আরে শোন। মানহার কথার মাঝে কল কেটে দিই। এই মেয়ের মুখ আমার থেকেও বেশি লাগামহীন। একবার খুলে বন্ধ হতে সময় নেয়। বই খুলে বসেছি, মাত্রই অয়নের কল এলো। নাম্বারটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিসিভ করলাম। অয়ন, কোথায় গিয়েছিলে? ওমা, কোনো ভূমিকা ছাড়াই সোজা রচনায় চলে গেলি যে। খেয়ালি কথায় রাগ উঠলো আমার। অয়ন, কোথায় গিয়েছিলে সেটা বলো। কোথায় যাব? তোর পেছনেই ছিলাম, মামার সামনে আসলাম না আর কি। ও, বাসা গিয়েছিস? হঠাৎ কিছু মনে হয় বললাম। এখন কোথায় আছো? রাতে থাকবে কোথায়? বন্ধুর সাথে মেসে থাকবো। সমস্যা হবে না? এক রাতেরই তো ব্যাপার। অয়নের কথা খারাপ লাগতে শুরু করলো। আমার কথায় এখানে এসে পুরো একটা রাত ও কষ্টে থাকবে। মেসের পরিবেশ তো আমি জানি, শুধু শুধু মানুষটাকে কষ্ট দিই আমি। তনুশ্রী, জি। কাল তো ফিরে যাবে? পরীক্ষা দুপুরে, আর বাবার রাতের টিকিট কেটেছে। ভার্সিটির বাইরে পেয়ে যাবে আমাকে, এখন পড়তে বস। অয়নের কথার জবাব না দিয়ে প্রসঙ্গ পাল্টে বললাম, আমার জন্য শুধু শুধুই কষ্ট করবে তুমি, তোমার আসা উচিত হয়নি। অয়ন চুপ করে রইল। আমি আবারও বললাম, হাত কেটেছে কিভাবে? বলে না যে। বাসায় কি কিছু হয়েছে? বলো না কেন? তুমি কেন এমন করো? আমি ঠিক আছি, তুই পড়ায় ফোকাস কর। অয়ন কল কেটে দিল। যতই ফোকাস করতে বলুক, আসলে কি মনোযোগ আসে নাকি? আসতে পারে। এমন সময় আমার মামাতো বোন আয়েশা এসে দরজায় দাঁড়িয়ে আমায় ডাকলো। তন্নি, কেমন আছো? চমকে উঠে তাকিয়ে বললাম, এই তো আপু, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আপু এসে আমার পাশে বসে বলল, পড়াশোনা কেমন চলছে? ব্যঙ্গ সুরে বললাম, পড়াশোনা কেমন যাচ্ছে তা তো পরীক্ষার রেজাল্টই বলছে। আয়েশা আপু আমার পিঠ চাপড়ে দিয়ে বলল, আরে এসব কোনো ব্যাপারই না। কত পরীক্ষা জীবনে দিবা, ভার্সিটি কি লাইফ সলিড করবে নাকি? আশেপাশে ভালো মানুষ থাকলে আর নিজেকে ভালো থাকলে জীবন সলিড হবে। বুঝলাম আপু আমার সান্ত্বনা দিচ্ছে। কিছু না বলে মুচকি হাসলাম। পরদিন দুপুর 3টায় পরীক্ষা হলো। পরীক্ষা শেষে বের হতে হতে 4:30 বেজে গেছে। হলের বাইরে মামা দাঁড়িয়ে আছে। আমি এসে পাশে দাঁড়াতেই বলল, মামনি চলো আইসক্রিম খাও। ওকে। এমন প্রস্তাব ফিরায় কোন বোকায়? আইসক্রিম খাচ্ছি আর আশেপাশে তাকাচ্ছি। অয়নের ছিটে ফোটাও নেই। এত এত মানুষের মাঝে আমায় খুঁজবে কিভাবে, আর পাবেই বা কিভাবে? কাটা পাহাড়ের রাস্তায় মানুষ আর মানুষ। মনে হচ্ছে পুরো দেশের মানুষ এখানে এসে জুটেছে। একটা পাবলিকের সিটের জন্য এত হই হুল্লোড় করতে কেন হবে বুঝি না আমি। একটা সুবিধা হলো, কষ্ট করে আর হাঁটা লাগে না। মানুষের ধাক্কায় এমনিই সামনে চলে যাই। মামা আমার ডান কাঁধে ধরে সোজা হাঁটছে। ওনার আরেক হাত আমার পরীক্ষার ফাইল। হঠাৎ বা হাতে কার স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি অয়ন মাস্ক পরে মুখ ঢেকে রেখেছে। আমি হাসি দিতেই বলল, লুকিং কিউট। বলে আর থামলো না। দ্রুত পায়ে মানুষের ভিড় কাটিয়ে সামনে চলে গেল। কিউট? আমার কিউট লাগছে? কি সব বলে সে? পরীক্ষা দিয়ে ঘেমে নিয়ে একাচার অবস্থা আমার। মেয়েটা নাকি কিউট? এত মানুষের ভিড়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেখানে আমাকে তার কিউট লাগছে? বাসায় এসে নাস্তা সেরে রেডি হয়ে নিলাম। এর মধ্যে অয়নের মেসেজ আসলো। আমি স্টেশনে আছি। বের হওয়ার আগে আপুকে কল দিলাম। পরীক্ষা কেমন হলো? রাখো তো পরীক্ষা, ও কখনোই ভালো হবে না। অয়ন আমার সাথে এসেছিল, এখন আবার সাথেই যাবে। তো তো আর কি, আমি খুব খুশি। বাসায় এসে সব বলবো তোমায়। আপু বিরক্ত প্রকাশ করে বলল, তোর প্রেমের কাহিনী শোনার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। আর শুন, আব্বু তোকে নিতে কামরাপুর যাবে, সাবধানে আসিস। ওকে। ফোন রেখে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। মামা আমার সাথে স্টেশন পর্যন্ত আসলো। সিএনজি ভাড়া দেওয়ার সময়টুকুই আশেপাশে দেখার সুযোগ হলো। অয়নকে না দেখলেও আমি শিওর যে অয়ন আছে, আমার কাছাকাছি আছে। সে আর যাই হোক না কেন আমায় একা ছাড়বে না। ট্রেনে বসে মামাকে বিদায় জানিয়ে বাসায় যাওয়ার প্রস্তাব দিলাম। মামা সুন্দর করে জানালো, তানিয়ার বিয়ে তো কয়দিন পরই, তখন আসবো ইনশাআল্লাহ।
অফিসে কাজ থাকায় ট্রেন ছাড়ার আগেই মামা চলে গেলেন। আমি গালে হাত দিয়ে বসে আছি। অয়ন দ্রুত এসে আমার ব্যাগটা হাতে তুলে নিতে নিতে বলল, জলদি চল, ট্রেন ছেড়ে দেবে। কোথায় যাব? কথা বলার টাইম নেই, চল। অয়ন নেমে গেল। আমি অবাকের মগ ডালে উঠে তাকে অনুসরণ করছি। আজকে বাসায় না গেলে বাবা আবারও তুলকালাম করবে। অয়ন বুঝতে পারছে না কেন এই কথাটা। বেশ কয়েকবার ডাকলেও পেছনে তাকানো ছাড়া আর কিছুই বলল না। যাক, শেষমেশ সে ট্রেনে তো উঠলো, কিন্তু এটা তো কেবিনের টিকিট তো নেই। তবে এখানে আর কেন আনলো? একটা কেবিনে গিয়ে অয়ন ব্যাগ রেখে সিটে বসে পড়লো। আমি দরজার কাছে দাঁড়িয়ে বললাম, অয়ন টিকিট তো নেই। অয়ন তাকাতে আবারও বললাম, যদি ভাগায় দেয়? সে হুট করে হাসতে হাসতে বলল, ভাগালে ভাগবি, এখন বস। গিয়ে ওর পাশে বসতে বসতে বললাম, চলো না আমাদের ওই ক্লাসে ফিরে যাই। কোন ক্লাসে যাবি, নার্সারি নাকি কেজি? ব্যাগ। অয়ন হাসতে থাকে। আমি মুখ বাঁকিয়ে কিছুক্ষণ বাইরে চেয়ে রইলাম। ট্রেন চলতে শুরু করলেই আমি অয়নের হাত ধরে ছটফট করতে করতে বলি, অয়ন মান সম্মান থাকতে চলো না প্লিজ। অয়ন আমাকে ধরে বসিয়ে বলল, টিকিট আছে আমার কাছে, পুরো কেবিনে টিকিট আছে। কোথা থেকে আসলো? অনলাইন বুক করেছি। রাতারাতি? আমার মাথায় একটা হালকা করে চাটি দিয়ে বলল, রাতারাতি হবে কেন? যেদিন যাওয়ার অফার করেছিলি ওই দিন বুক করেছি। এত টাকা? নো প্রবলেম। এবারে মনটা একটু হালকা হলো। সিটে হেলান দিয়ে আরাম করে বসলাম। পরক্ষণেই লাফিয়ে উঠে বললাম, কাল কিভাবে ট্রেনের নাম জানলে? আমাকে এক হাতে কাছে টেনে নিয়ে অয়ন বলল, তানিমা বলেছে। মানে আপু সবটা জানে? বলেই আমার মাথায় একটা চুম্বন করলো। আপু সবটা জানে, তবু আজ বললো আমার প্রেম কাহিনী নিয়ে তার নাকি কোনো ইন্টারেস্ট নেই। আমার তো মনে হয় প্রেম আমার আর মিলিয়ে দেয়ার দায়িত্ব হচ্ছে আপু। তাকে কেউ এই দায়িত্ব দেয়নি, সে নিজেই নিয়েছে। হঠাৎ উঠে এসে বসে বললাম, অয়ন বললে না তো বাসে কি হয়েছিল? অয়ন সরে গিয়ে আমার মুখোমুখি থাকা সিটে বসে বাইরে চেয়ে রইল। আমি এখনো তার মুখের দিকে তাকিয়ে আছি। তারপর সে সামনে ঝুঁকে বলল, বড় কাকার সাথে আব্বুর অনেক ঝগড়া হয়েছে। অবাক হয়ে গেলাম। আনোয়ার আঙ্কেল কথাবার্তা খুব কম বলে, আর উনি ঝগড়া করেছেন মানে সিরিয়াস কোনো ঘটনা। অয়ন আবারও বলল, ছোট কাকা জার্মানি থেকে আসবেন আগামী মাসে। ছোট কাকিমা আমাদের বাসায় এসেছে। কাকা এয়ারপোর্ট থেকে সোজা আমাদের বাসায় যাবে। এটা নিয়ে বড় কাকার তুমুল কাণ্ড। এখানে ঝগড়ার কি আছে? এমন ছোট একটা বিষয়ে পারিবারিক ঝামেলা কিভাবে হতে পারে বুঝতে পারছি না। এ আবার কেমন মানুষ? অয়ন সোজা হয়ে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বড় কাকা মানুষটা অদ্ভুত। সব কথায় একটা না একটা প্যাচ ধরবেই। উনি ঠিক কি চান তা উনি নিজেও হয়তো জানেন না। মাঝে মাঝে মনে হয় উনি হয়তো পাগল। অয়ন একটু থেমে তারপর জানালা দিয়ে বাইরে ইশারা করে বলল, ওই পাহাড়ে বেড়াতে এসেছিলাম আমি, অনেক সুন্দর জায়গা। আমি বাইরে তাকালাম। সবুজ মাঠ পেরিয়ে সবুজ পাহাড়, গাছপালা আর ঘাসে ঢেকে থাকা পাহাড়গুলো রাতের অন্ধকারে রহস্যের সাজে মেতেছে। অয়নের দিকে তাকাতেই দেখি হাতের ব্যান্ডেজটা খুলছে, গভীর একটা ক্ষত সেখানে। অয়নের পাশে গিয়ে বসে হাতটা ধরে বললাম, ডক্টর দেখাইছো? সেলাই লাগছে। এই কাটা হাতটা আমার গালে রাখলো অয়ন। ভয়ে কষ্টে কান্না করে দিলাম আমি। অয়ন হেসে বলল, বড় হতে পারলি না আর এখন এইটুকুতে কেউ কাঁদে নাকি? কি করে হলো এটা? কাচের ভাঙা বোতল দিয়ে আব্বুকে মারতে এসেছিল বড় কাকা। আমি বাধা দিতে গিয়েছিলাম, আমার হাতে এসে পড়েছে। এখনো আশ্চর্য লাগছে আমার। লোকটা কি আসলেও পাগল নাকি যে এমন করেছে? অয়ন এত ছোট কারণে এমন কেন করলেন উনি? উনি এমনই, সবকিছুকে নিজের মন মতো বানিয়ে ফেলে। ছোট কাকা আমাদের বাসায় আসবে আর উনি বললেন ওনার বাসা ঢাকায়, তাও এখানে কেন যাবে না? ছোট কাকাকে ব্লেম করলো আর আব্বুকে বললো আব্বু নাকি ছোট কাকার ব্রেইন ওয়াশ করছে। আরে উনি চায় না ছোট কাকার সাথে আব্বুর সম্পর্ক ভালো থাকুক। আব্বুকে আগে থেকে হিংসা করেন উনি। কেন হিংসা করেন? অয়ন সোজা হয়ে বসে বলে, বাবা সরকারি চাকরি পেয়েছে আর উনি পায়নি। বাবার ব্যবসার উন্নতি হয়েছে ওনার হয়নি। এসব নিয়ে পাগলামি করছে। অনেক আগে থেকে উনি ছোট বিষয়কে বড় করে সংসারে তা নিয়ে অশান্তি সৃষ্টি করে। আর একটু দীর্ঘশ্বাস ফেললো। ঘটনা হয়তো আরো আছে, হিংসার হয়তো দীর্ঘ কারণ আছে, পুরোটা আমার বলা সম্ভব না, অথবা বোঝানো হয়তো সম্ভব না। অয়নের হাতটাতে স্পর্শ করতেই অয়ন আমার হাতে হাত রেখে বলল, আরে ভাবিস না এসব নিয়ে। পৃথিবীর সব মানুষ একরকম হয় নাকি? কোনো কারণ ছাড়াই কিছু মানুষ উল্টাপাল্টা কাজ করে। ওভার থিঙ্কিং শুধু টিনেজারদের নয়, বড়দের ক্ষেত্রেও এটা সমস্যা। অয়নের হাতটার দিকে এখনো তাকিয়ে আছি। হয়তো হাতটা নাড়াচাড়া করাই নিষেধ। ওর কাঁধে মাথা রেখে বললাম, হাত নাড়াচাড়া করতে নিষেধ করেছে?
অয়নের হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে দিলাম আমি। অয়ন হেসে অন্য হাতে আমায় জড়িয়ে ধরলো। আমার চোখ বন্ধ হয়ে আসলো। কালকের পুরো জার্নি, আমার আজকের এক্সাম, আর এখন আবার ঢাকা যাওয়া, সবটা মিলিয়ে আমার মস্তিষ্ক চিন্তা শূন্য হয়ে আছে। অনেক ক্লান্ত আমি। ঘুম ভাঙতেই অনুভব করলাম আমি শুয়ে আছি। নড়ে চড়ে উঠতে নিলে অয়ন আমায় ধরে বলল। আরে পড়ে যাবি তো। মাথা তুলে দেখি সিটে শুয়ে অয়নের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম আমি। উঠতে নিলেই অয়ন বলল। বাসা এখন অনেক দূরে, নিশ্চিন্তে ঘুমা। ঘুম চোখে নাকি সরে বললাম, কোথায় আছি? কুমিল্লার কাছাকাছি। ও। আবারও শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো বাসা থেকে কেউ কল দিল না। লাফিয়ে উঠে বসে বললাম, আমার ফোন কোথায়? অয়ন ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বোঝালো সে জানে না। ব্যাগ ঘেটে ঘুটে ফোন বের করে দেখি আপুর নাম্বার থেকে 6টা মিসড কল দেখাচ্ছে। অয়নের দিকে তাকিয়ে বললাম, কল রিসিভ করো নাই কেন? আমি অন্য মানুষের ফোনে হাত দিই না। আর তাছাড়া তানিমা আমাকে কল দিয়েছিল, কথা বলেছি। বাবা কল দিয়েছিল? না, তানিমা ম্যানেজ করে দিয়েছে। যাক, বাঁচলাম। হাফ ছেড়ে বাঁচলাম আমি। ফোনটা হাতে রেখে ফ্রেশ হয়ে আসলাম। মুখে পানি দিতে ঘুম অনেকটাই কেটে গেল। আবারও এসে আগের জায়গায় বসে জানালাটা খুলে দিলাম। অয়ন জানালা বন্ধ করে বলল, রাতে এভাবে জানালা খুলতে হয় না। খুলে কি হবে? শিম্পাঞ্জি এসে তোকে খপাত করে ধরবে। বলেই আমার মুখের সামনে এসে হাত নাড়ল। আমি চমকে উঠে হাসলাম। অয়ন হেসে একটা প্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। প্যাকেট খুলে বিরিয়ানি দেখে রেগে বললাম, এই রাতে কেউ বিরিয়ানি খায়? আমার ওজন বেড়ে গেলে কি হবে? অয়ন আপন মনে নিজের ভাগ পেটে ঠুসতে আছে, যেন আমার কথা তার কানেই জানি। কপাল কুঁচকে তাকিয়ে আছি। হঠাৎ অয়ন হেসে বলল, তোর ওজন এমনিতেই অনেক বেশি, এ খেলেও কমবে না আর না খেলেও কমবে না। সো ওজন টোজন কমানো ছেড়ে খেয়ে নে। আমি রেগে তাকিয়ে আছি। অয়ন চামচ দিয়ে এক ভাগ আমার মুখের কাছে ধরে বলল, রেগে কোনো লাভ নাই, আমার মুখ দিয়ে সব কথা বহুত বের হবে। যেমন মানুষ তেমন তার মুখ। বলেই খাবার খেতে লাগলাম আর অয়ন আমায় খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে অয়ন ফোন দেখতে দেখতে বলল, তানিমার তো বিয়ে ঠিক হয়ে গেল, তাও ইত্যা ভাইয়ার খালাতো ভাইয়ের সাথে। রুম্মান ভাইকে কেমন লাগলো তানিমার? ভালোই লাগলো মনে হলো। তানিমা বলেন কিছু? তেমন কিছু বলেনি। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে বলে উঠলাম, ইত্যাচা ভাইয়া তোমার চাচাতো ভাই? বড় চাচার ছেলে। তোমার ওই পাগলা বড় চাচার? বলে মুখে হাত দিলাম। আবার মাথা নেড়ে বুঝালাম, না বুঝালাম। অয়ন হো হো করে হেসে বলল, সামনে গিয়ে বলিস মায়ের খাবি। আচ্ছা দেখা যাবে। অয়নের ফোনে একটা গান বেজে উঠল, অপর্ণা নও তুমি, তুমিই সম্পূর্ণ। আমি মুচকে হেসে বললাম, কার গান এটা? ইত্যাচা গাইছে, ও নিজেই লিখেছে। ওয়াও, ট্যালেন্টেড, না মাল্টি ট্যালেন্টেড। অয়ন হাসলো। আমি ব্যাগ থেকে কসমেটিক্স বের করে সামনে টেবিলে রেখে বললাম, আমি এখন মেকআপ করব, কথা বলো না। অয়ন গালে হাত দিয়ে বসে বলল, এই শুরু হয়েছে আলগা ঢং। কিসের আলগা ঢং? আমি মেকআপ করব, তারপর আমার ছবি তুলে দিবা। সে ভ্রু উঁচিয়ে বলল, জো হুকুম মেরি রানী। আমি মেকআপ শুরু করার আগেই অয়ন সবকিছু নিজের কাছে নিয়ে বলল, চোখ বন্ধ করে বসে থাক, আমি সাজিয়ে দিচ্ছি। প্রতিবাদ করলাম না। সে নিজে সাজিয়ে দিচ্ছে আমায়। কি কি দিচ্ছে জানি না, জানতেও চাই না। শুধু জানি অয়ন সাজাচ্ছে আমায়। অয়নের ফোনে এখনো বেজে যাচ্ছে ওই গানটা, পৃথিবী যাক জেনে আমি পড়েছি প্রেমে। মেকআপ শেষে আমার গালে আঙুল দিয়ে খোঁচা দিল। আমি বললাম, কি হলো? আপনার সাজুনি শেষ। আয়না দাও, দেখবো আমি। খারাপ হলে খবর আছে কিন্তু। আর ভালো হলে? একটু ভেবে বললাম, ভালো হলে জানি না, তুমি যা বলবে তাই। অয়ন আয়নায় এগিয়ে দিল। আমি নিজেকে দেখছি। একটা ছেলে এত সুন্দর করে কিভাবে সাজাতে পারে? ওকে রাগানোর জন্য বললাম, পার্লারে কাজ করতে নাকি? আমার কথা সে হাসলো, রাগলো না কোনো। বলল, আরে না, অথইকে সাজানো লাগতো তো, তাই অনেক কিছুই শিখে গেছি। কি জানি আর কাকে কাকে কোথায় সাজিয়েছো? মানে? চোখ কুচকে গেল তার। আমি হেসে বললাম, মানে হলো তুমি বলেছিলে তোমার গার্লফ্রেন্ড ছিল। ওদেরকে আমার সাজানো লাগবে না, ওরা নিজেরাই বহুত পণ্ডিত ছিল। ও ভ্রু উঁচিয়ে ব্যঙ্গ সুরে বললাম, ও ওরা। অয়ন হেসে উঠে মাথা নাড়লো, সাথে নড়ে উঠলো ওর ঘন চুল। সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম আমি। এভাবে তাকিয়ে থাকলে আমি অন্ধ হয়ে যাব, পাগল হয়ে যাব আমি। অয়ন হাসি থামিয়ে তাড়া দিয়ে বলল, ছবি না তুলবি? রেডি হ। ছবি তোলা আর খুনসুটিতেই চলে আসলাম এয়ারপোর্টে কাছাকাছি। এই খুনসুটির সময়গুলো লেখার ভাষায় ফুটিয়ে তোলা আমার পক্ষে কখনোই সম্ভব না। তবে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে রয়ে গেল এই ট্রেনের কেবিনে।
বেশ অনেকটা সময় পেরিয়ে গেল, ঘড়ি জানান দিচ্ছে এখন রাতের শেষ প্রহর চলছে। আমি ক্লান্ত হয়ে বসে আছি, প্রায় সারা রাত জেগে থাকার কারণে এখন ঘুমে চোখ খুলে রাখাই দুষ্কর। অয়ন সবকিছু গুছিয়ে নিতে নিতে বলল, সব ঠিক আছে কিনা দেখে নে। ঠিক আছে। আরে একটু দেখে নিলে কি হয়? রেগে গিয়ে বললাম, পারবো না, আমি ভালো লাগছে না। আচ্ছা, লাগবে না। ট্রেন বোধহয় কমলাপুরের কাছাকাছি চলে আসলো। অয়ন আমাকে বলল, এখন কি বাসায় যাবি নাকি এখানেই থাকবি? বাইরে তাকালাম, বাড়িটা অন্ধকার, তার অর্থ এখনো কমলাপুর আসেনি। অয়নের দিকে তাকিয়ে বললাম, চলন্ত ট্রেন থেকে লাফাবে নাকি? হ্যাঁ আয়, তোকে নিয়ে লাফাবো। বলেই অয়ন দরজা খুলে বেরিয়ে গেল। অগত্যা আমিও বেরিয়ে আসলাম, চুপচাপ অয়নের পিছু পিছু চলছি। ট্রেন থামলো, অয়ন আমাকে নামিয়ে দিয়ে নিজে ভিড়ের মধ্যে যেন হারিয়ে গেল। আমিও ভিড়ের মধ্যে বেশ বেকায়দায় পড়লাম। এমন সময় কোথা থেকে যেন বাবা এসে আমার হাত ধরে টেনে একটু দূরে নিয়ে গেল। একটু দূরে অয়নকে দেখলাম হাত নেড়ে বিদায় জানাতে। বাবা আমাকে বললেন, ভিড়ের মধ্যে এইভাবে ঘুরতেছিলে কেন? সরি। আচ্ছা, বাসায় চলো, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। হাঁটতে হাঁটতে বললাম, রাত না বলে ভোর বলাই তো ভালো। বাবা হেসে দিল, তারপর বলল, তোমাকে দূরে পাঠাতে পারবো না। আমি ভেবেছিলাম আমি সাথে থাকবো, তাই রাতের টিকিট নিয়েছিলাম। একা আসছো, আমার যে কি অবস্থা হয়েছিল চিন্তায়, তা তো কেবল আল্লাহই জানে। সিএনজি করে বাসায় আসলাম। পুরা রাস্তা বাবার কাঁধে মাথা রেখে ঝিমাতে ঝিমাতে আসলাম। বাসায় এসে আপু আর আম্মু কি কি বলছে কিছু বোধহয় আমার কানে যায়নি আর। ফ্রেশ হয়ে কোনো মতে রুমে এসে শুয়ে পড়লাম। এর মধ্যে আম্মু এসে জোর করে খাবার খাইয়ে দিল। কি খেলাম জানিই না, এমন ঘুম চোখে কেউ বিষ খাওয়ালেও টের পাবো বলে মনে হয় না। আপু ডাকে ঘুম ভাঙলো, চোখ খুলে ঘড়িতে দেখি দুপুর 12:30। লাফিয়ে উঠে বললাম, পুরো দিন আমি ঘুমিয়েছি। এক্কারে মরা তেলা পোকার মতো ঘুমাইছিস। পাশ বালিশটা টেনে শুয়ে পড়তেই আপু ধমক দিয়ে বলল, গোসল করে আয়, এত ঘুমাতে হবে না। চোখ কচলে কচলে ওয়াশরুমে গেলাম। ব্রাশে টুথপেস্ট লাগাতে লাগাতে বললাম, অয়ন কল দিয়েছিল? হুম, কি বলছে? বলেছে তোরে বেদের হাত থেকে ফেলে দিতে। মোটেও না। আপু ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে বেশ সিরিয়াস ভাবে বলল, তোর মনে হচ্ছে না তুই অয়ন ভাইয়ার ওপর বেশি অধিকার খাটাচ্ছিস? আপুর দিকে তাকিয়ে বললাম, তোমার এমনটা কেন মনে হলো? এই যে তুই বলেছিলি বাবার সাথে প্রতারণা করবি না, অথচ অয়ন ভাইয়ের সাথে চট্টগ্রাম গেলি, তোর কি মনে হচ্ছে না তুই ভুল করছিস? চুপচাপ তাকিয়ে আছি আপুর দিকে। আপু আবারও বলল, এভাবে চেয়ে থেকে লাভ নেই তো, অয়ন ভাইয়া অন্য কাজও থাকতে পারতো, তুই অতিরিক্ত অধিকার দেখাচ্ছিস। ভালো করেছি বলেই শব্দ করে দরজাটা বন্ধ করে দিলাম। গোসল, দুপুরের খাবার শেষ করলাম। এর মধ্যেই আপুর সাথে আর কোনো কথাই বললাম না। শুধু আপু না, আম্মুর সাথেও কথা বলিনি আমি। বিছানায় গা এলিয়ে দিতেই অয়নের কল আসলো, রিসিভ করলাম। তনুশ্রী, কেমন আছিস? ভালো। ঘুম ভালো হয়েছে? দেখো, আমার ঘুম নিয়ে হাসবে না একদম। অয়ন হেসে দিল, বেশ শব্দ করেই হাসলো। না করেছি বলে বোধহয় আরো বেশিই হাসলো। ট্রেনে যে ঘুমটাই ঘুমিয়েছিস, তারপর সাজগোজ করেছিস, মানে এত ঢং কেউ কেমনে করে? আমি ঢং করি? আলবাত করিস। তা কালকের সাজ কেমন ছিল? বলবো না। ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখে নিস। আর আমি জানি সাজটা ভালো হয়েছে, তাই আমি যা বলবো তাই হবে। রেডি? চমকে উঠে হুড়মুড় করে বললাম, কি হবে? চেঞ্জ ইউর ডার্টি মাইন্ড তনুশ্রী, ভেরি ব্যাড। রেগে ধমক দিয়ে বললাম, কিসের ডার্টি মাইন্ড? কি হবে তাই বলো। তোলা রইল এটা, সময় মতো আমি চেয়ে নেব। ঠিক আছে, তবে একবারই কিন্তু সুযোগ পাবে। যাক, সুযোগ পাবো এটাই অনেক। আম্মুকে এইদিকে আসতে দেখে তাড়াহুড়ো করে বললাম, রাখছি এখন, আম্মু আসছে। আম্মু এসে আমার পাশে বসে বলল, আবারও ঘুমাবে নাকি? না আম্মু। ভর্তি নিয়ে কিছু ভেবেছো? 7 কলেজের রেজাল্ট দিয়েছে, ইডেনে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, ভর্তি হও। আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, তানিয়ার বিয়ের দিন এগিয়ে আসছে। এই তো মাঝে মাত্র 2 মাস। প্রস্তুতি তো নিতে হবে। 2 মাসের একটু বেশি। যাই হোক, আমার সাথে সাথে থেকো। মেয়ের বিয়ে তো সহজ কথা না। মেয়ের বিয়ে সহজ কথা নয় কেন? কারণটা জানা হলো না আমার। আম্মু কিছুক্ষণ বসে থেকে উঠে গেল। আমি ঝিম মেরে খাটে বসে আছি। আপুর বিয়ে নিয়ে আমারও ইন্টারেস্ট কম না, তবে বাড়ি ভর্তি লোক সামলানো বিশাল ব্যাপার। এত লোকের মাঝে কিভাবে থাকবো আমি, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠলো। তবে রাত পর্যন্ত আপুর সাথে কোনো কথা হলো না আমার। রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ডেকে গিয়ে দিব্যি ঘুমিয়ে পড়লো সে। বারান্দায় এসে কানে ইয়ারফোন গুঁজে বসলাম আমি। 2বার কল করলাম অয়নকে, তৃতীয়বারই রিসিভ করলো।
অয়ন, কি করছো? বই পড়ছি। কি বই? জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ। আমাকে শোনাবে? একেবারেই রাজি হয়ে গেল অয়ন। অয়ন পড়ছে আর আমি শুনছি সাজু আর রূপাইয়ের কাহিনী। রাতের প্রহর পেরিয়ে ভোরের আভা ফুটে উঠল। অয়ন শুধু পড়ছে না, সে আবার আমাকে বোঝাচ্ছেও, যেন এখন আমার পাক্কা টিচার সে। ফোন লাইনেই রইলো, আমার কানে ইয়ারফোন রইলো, কিন্তু আমি ঘুমিয়ে গেলাম। হয়তো অয়ন আমায় ডেকেছে, ঘুমের ঘোরে শুনেছি কিনা জানে কে জানে। স্বপ্নে দেখলাম আমরাও আলাদা হয়ে যাচ্ছি। সাজু আর রূপাইয়ের মতো আমাদের ভালোবাসাও পূর্ণতা পায়নি। অস্তমান সূর্যের মতো আমরা একে অপরের জীবন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছি। যত কাছে আসতে যাচ্ছি ততই দূরে চলে যাচ্ছি। তারপরই রাত ঘুটঘুটে অন্ধকারে চাদরে ঢাকা পড়ে গেল চারপাশ। যেন সাজুর কবরে এখন যা আছি আমি। সপ্তাহ 2 পেরিয়ে গেল, অয়নের সাথে দেখা হচ্ছে না। ফোনে কথা হলেও তাকে দেখার তৃষ্ণা যে আমার মেটে না। বাসা থেকে বের হওয়ার কোনো অজুহাত না পেয়ে আজকে ভর্তির সাবজেক্ট চয়েস দেওয়ার কথা বলে বেরিয়ে গেলাম। দোকানে বসে অয়নকে কল দিলাম। তনুশ্রী, কোথায় আছো? এই তো বাসায়। গাজীপুরে? আরে না, ঢাকার বাসায়। খিলগাঁও আসো। এখন? হ্যাঁ, আর এখন মানে এখনই। আমি প্লাস পয়েন্টের সামনে। বলে ফোনটা রেখে দিলাম। চয়েসের কাজ শেষ করে দোকান থেকে বেরিয়ে রাস্তার দিকে গেলাম। অয়নের কোনো নাম গন্ধও নেই। কিছুক্ষণ পর অয়ন আসলো। বাইক নিয়ে আসেনি, রিক্সায় এসেছে। হাত এখনো ভালো হয়নি বলেই বাইক চালাতে নিষেধাজ্ঞা রয়েছে। এলোমেলো অবস্থা তার, অগোছালো চুল আর পরনে সাধারণ টি শার্ট প্যান্ট। মুখেও ক্লান্তির ছাপ। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। অয়ন আশেপাশে চেয়ে বলল, কি হলো? এত জরুরি তলব? আমার হাত থেকে ফাইলটা নিয়ে দেখলো। আমাকে চুপ থাকতে দেখে বলল, কি হয়েছে? তোমার বাসা কোথায়? খিলগাঁও মডেল কলেজের কাছে। চলো, আমি যাব। আমি রিক্সা ডাকতে গেলে অয়ন আমার হাত ধরে থামিয়ে বলল, পাগল হইছিস? ব্যাচেলার ছেলের বাসায় যাবি? হ্যাঁ যাব। রিক্সা দেখে আমি উঠে পড়লাম। কিছুটা বাধ্য হয়ে বোধহয় অয়নও উঠলো। খিলগাঁও মডেলের সামনে নেমে বললাম, বাসা কোথায়? এটা কি ঠিক হচ্ছে তনুশ্রী? আবারও ঝামেলা হবে। রাগে সরে বললাম, বাসাটা কোথায়? অয়নের সাথে হেঁটে সেই বাসা পর্যন্ত এসেছি। 3 তলার দ্বিতীয় ফ্ল্যাটে নিয়ে এসছে। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গেল। ফ্ল্যাটে ঢুকেই ছোট একটা স্পেস পেলাম। একে ঠিক ডাইনিং বলা যায় না, এর সাথে কিচেন আর ওয়াশরুম, ছোট ছোট 2টি ঘর। এই তো বাসা দেখা, এই তো বাসা দেখা শেষ, এখন চল। অয়নের কথায় পাত্তা না দিয়ে চেয়ার টেনে বসে বললাম, বাসায় মেহমান এলে এভাবে ভাগিয়ে দাও? অয়ন আমার জুতা জোড়া ভেতরে এনে দরজা লাগিয়ে আমার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। দেখ, বাসায় আমি একা না, আরেকজন থাকে এই রুমে। ইশারায় একটা রুম দেখালো। ওই ছেলে এসে বাসায় তোকে দেখলে উল্টাপাল্টা ভাববে, আর আমি চাই না তোকে নিয়ে সব কেউ ভাবুক। এখন আছে ওই ছেলে? না, তবে আসতেও তো পারে। অয়নের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বললাম, এত এলোমেলো কেন আজকে? সকালে নাস্তা করনি? না, একটু আগেই ঘুম থেকে উঠেছি। আর তোর কল। তার কথার মাঝেই বললাম, আর কল পেয়ে ছুটে গেছো? হেসে উঠে ওর রুমে গেলাম। গোছানো পরিপাটি রুমটা। একটা ছোট খাট, একটা আলমারি, একটা শেলফ আর রিডিং টেবিল। শেলফে কারি কারি বই, শুধু শেলফের ভেতরে না, শেলফ আর আলমারির উপরেও বই। তবে কোনোটাই এলোমেলো না, সব গোছানো। টেবিলের বড় বড় বই আর মোটা দাগের নোট খাতা। আমি বইগুলো দেখছি আর সে দরজার সামনে দাঁড়িয়ে আমায় দেখছে। আমি ওনাটা একপাশে বেঁধে রান্নাঘরে গেলাম। রান্নাঘরের কিছু বুঝতেছি না কোনটা কার জিনিস। অয়ন দরজার কাছে এসে দাঁড়ালো। এখানে তো দুজনের জিনিসপত্র আছে, তোমার কোনটা? তোর এখানে কোনো কাজ নেই, বাসায় চল। খুন্তিটা এনে অয়নের মুখের কাছে ধরে বললাম, যা বলছি তাই করো। আচ্ছা আচ্ছা। আমার হাতটা সরিয়ে বলল, সিঙ্কের উপরের তাকের সবকিছুই আমার। এই হাত নিয়ে তুমি রান্না করে খাও? অয়ন একবার নিজের হাতের দিকে তাকালো, তারপর বলল, ব্যাচেলারের কষ্ট কে দেখে? চুপচাপ গিয়ে কাজে লেগে পড়লাম। পরোটা আর ডিম পোচ করবো, কিন্তু বিপত্তি ঘটলো চুলা জ্বালাতে এসে। কিছুতেই ম্যাচ দিয়ে আগুন জ্বলছে না, মূলত আমি জ্বালাতে পারছি না। অয়নের দিকে তাকিয়ে দেখলাম মনের সুখে হাসছে সে। রাগ হলো, ভাব নিয়ে রান্না করতে এসে শেষে কিনা আগুনই জ্বালাতে পারছি না। অয়ন এসে পেছন থেকে আমার 2 হাতের উপর হাত দিয়ে ম্যাচ ধরিয়ে দিল। চুলার গ্যাসটাও সে অন করলো আর চুলাও জ্বালিয়ে দিল। আমি তো তার মুখের দিকে তাকিয়ে থাকতেই ব্যস্ত। কি অনায়াসে আমাকে নিজের বাহু ধরে নিয়ে নিল। আমার ডান পায়ে তার পায়ে স্পর্শ পেলাম। নিচের দিকে তাকাতেই অয়ন সরে গেল। ওকে ম্যাডাম, রান্না করেন, আমি পড়তে বসলাম। আপনাকে এখানে এনেছি, এটা আপনার বাবা জানলে নির্ঘাত আমাকে জবাই করবে। অয়ন চলে গেল। কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে রান্নায় মন দিলাম। খাবার নিয়ে অয়নের রুমে নিয়ে টেবিলে রেখে বললাম, এত পড়াশোনা কিসের?
অয়ন বই বন্ধ করতে করতে বলল, ভার্সিটি শুরু হলে বুঝবি। তাকে খাবার ধরতে দিলাম না, আমি নিজে তাকে খাইয়ে দিচ্ছি। খেতে খেতে সে আবারও বই খুলেই বসলো। ভালো করে দেখে বুঝলাম শুধু মাস্টার্স না, চাকরি আর বিসিএস এ বইও আছে। তুমি বিসিএস পরীক্ষা দিবা? অয়নের মুখটা আমার দিকে ফিরিয়ে বললাম, বিসিএস দিয়ে তুমি ভুঁড়িওয়ালা হয়ে যাবা? অয়ন হো হো করে হেসে উঠে বলল, বিসিএস পরীক্ষা দিলেই কেউ চান্স পাবে এমন না, আবার ক্যাডার হলেই কেউ ভুড়িওয়ালা হয়ে যাবে তাও না। বিসিএস ক্যাডার মানে ভুড়িওয়ালা কাকু, এমন চিন্তা বাদ দেন। হ্যাঁ, তাহলে পড়ো, তাড়াতাড়ি জব নাও। বইয়ের দিকে তাকিয়ে থেকে অয়ন বলল, জব নিলে কি হবে? কিছু না। রাগ করে ওর মুখে পরোটা ঠেসে দিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। অয়ন আমার হাতটা ধরে ফেলতে আর চোখে বললাম, কিন্তু কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। অয়ন উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে বলল, আমার রুমে থাকবি, একদম বেরোবি না। আমার জুতা এনে রুমে রেখে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে মেইন দরজা খুললো। দরজার কাছে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছি। আরে অয়ন, আর বলিস না, অ্যাসাইনমেন্ট রেখে চলে গেছি। আহারে, নিয়ে নে। একটু পর ছেলেটা বলল, ফাইল কার এটা? নিজের মাথায় বাড়ি দিতে মন চাইলো। ফাইলটা ওখানে কেন রেখেছি? আমার স্টুডেন্টের। ও। ছেলেটা বোধহয় নিজের রুমে চলে গেছে। অয়ন এসে দরজা ঠেলে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। ফাইলটা টেবিলে রেখে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কিছু বলতে উদ্যত হতেই মুখ চেপে মাথা নেড়ে না বুঝালো। অয়ন, দরজাটা লাগিয়ে দে। অয়ন একটু উচ্চ স্বরে বলল, ওকে। দরজা লাগিয়ে এসে বলল, চল। কোথায়? কপাল কুঁচকে বলল, ন্যাকা, এখানে তুই সংসার পাততে এসেছিস? বকা দাও কেন? কাদো কাদো ভাব করে বলতেই অয়নের চেহারা পাল্টে গেল। আমার দুগালে হাত দিয়ে বলল, আচ্ছা সরি, এখন তো চল। একটা শর্তে। হাজারটায় রাজি। ওর বুকে ধাক্কা দিয়ে বললাম, এমন এলোমেলো হয়ে থাকতে পারবে না তুমি। তুমি পরিপাটি গুছানো একটা মানুষ। পরিপাটি হয়ে থাকতে হবে সব সময়। সময় মতো খাবা আর ঠিক মতো ঘুমাবা, ঠিক আছে? আচ্ছা মহারানী, এখন চলেন। বের হওয়ার আগে ওর শেলফের দিকে ইশারা করে বললাম, একটা গল্পের বই দাও না। সে সেলফ থেকে জহির রায়হানের 1000 বছর ধরে বইটা বের করে দিল। এটা পড়িস। ওকে। অয়ন আমাকে আমার বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। আজকে নতুন করে তার প্রেমে পড়তে বাধ্য হয়েছি। এভাবে হঠাৎ হঠাৎ করে প্রণয় পাখি জেগে উঠলে যে খারাপ হয় না। বাসায় আসতেই শুরু হলো শুনানি। এত দেরি কেন? কোথায় গিয়েছিলাম? বই কার? কোথা থেকে এনেছি? কোনো রকমে রুমে আসতে আপু এসে বলল, অয়ন ভাইয়ের সাথে দেখা করেছিলি? ওর বাসায় গিয়েছিলাম। কি? চেঁচিয়ে উঠে হঠাৎ চুপ হয়ে যায় আপু। আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, কি বলিস তুই? সত্যিই গিয়েছিলাম। এবারে বাড়াবাড়ি হচ্ছে। সম্মানটুকু অবশিষ্ট রাখ। আমি সবটা মেনে নিয়েছি বলে যে লাগাম ছাড়া হয়ে গেছে তা ভেবো না। আর বাসায় এগুলো জানাজানি হলে কি হবে বুঝতে পারছিস তুই? ন্যূনতম কমন সেন্স খাটা। আর অয়ন ভাই তোর মতো আর কাউকে নিয়ে যে বাসায় যায়নি কি গ্যারান্টি? রাগ উঠলো আমারও। হুট করে চেঁচিয়ে উঠলাম, অয়ন খারাপ ছেলে নয় আপু। রিসোর্টে ফাঁকা রুমে বা ওর বাসায় কোথাও আমাকে খারাপ স্পর্শ করেনি। খারাপ স্পর্শ তো দূরের কথা, খারাপ দৃষ্টিও দেয়নি আমার দিকে। ও আমাকে সম্মান করে, ভালোবাসে। আমি আম্মুকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ করে গেলাম। আপু আমার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে ঘাবড়ে গেল মনে হচ্ছে। আম্মু আপুকে বলল, সব কিছুর জন্য কি আমি দায়ী তানিমা? কেন নিয়ে গিয়েছিলাম ওকে অথয়ের বিয়েতে? কেন আমি অয়ন আর ওকে একা ছেড়েছিলাম? তোমার পায়ে যদি আমি শিকল না পরিয়েছি তবে দেখো। ব্যাস, খারাপ সময় শুরু হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। সবকিছু থেকে বিচ্ছিন্ন করা হলো আমাকে। ঠিক যেভাবে বর্গীদের জন্য সাজু রূপে আলাদা হয়েছিল, সেভাবে আলাদা হলাম আমরা। যোগাযোগ শুধু বন্ধ নয়, একেবারে নেটওয়ার্কের বাইরে চলে গেলাম। পেরিয়ে গেল 1.5 মাস। মানহা কয়েকবার বাসায় এসেছে, তবে আম্মু আশেপাশে থাকে বলে মনের অবস্থা কিছুই ওকে বলতে পারছি না। ও তো বোঝে, তবে ও কি অয়নকে একবারের জন্য ও জানাতে পারছে না? অবশেষে আজ 25শে অক্টোবর 2022 ইডেনে ভর্তি হওয়ার অজুহাতে বাসা থেকে বের হতে পারলাম। কলেজের ভেতরে ফোন লাগবে এটা বলে ফোনটাও নিয়ে এলাম। তবে আম্মু আমার সঙ্গে যাচ্ছে। আমি কলেজের ভেতরে গেলাম আর আম্মু বাইরে রইল। ভর্তি প্রক্রিয়ায় খুব বেশি সময় লাগলো না। ভর্তি শেষে অয়নকে কল দিলাম। কল কেটে সে ব্যাক করলো। তনুশ্রী, অয়ন এভাবে আর কতদিন? প্লিজ কিছু একটা করো। তুমি জানো কান্নার জন্য আমার কথা আটকে যাচ্ছে। আমার কথার মাঝে অয়ন বলল, আমি তো জানি তনুশ্রী, মানহা আমাকে সব বলেছে। কয়েকদিন তোর বাসার সামনেও গিয়েছিলাম, তোকে বারান্দায় দেখিনি।
তানিমার সাথেও কথা হয়েছে। আপুর জন্যই তো সব হলো। এভাবে ব্লেম করিস না, তানিমা তোর ভালোই চায়। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। একটুখানি ধৈর্য ধর। নাক ছেড়ে বললাম, বাসায় তুমি? না, ডিপার্টমেন্টে। তুমি ঢাবিতে, আমি ইডেনে আছি, দেখা করতে পারবা? হ্যাঁ, করা যাবে। কিন্তু আম্মু আছে তো। আচ্ছা থাক, তবে বাসায় চলে যা। কল কেটে গেল। অভিমান আর রাগগুলো জমে জমে পাহাড় হচ্ছে। এই পাহাড় ভাঙতে হলেও তাকে চাই আমার। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম একই জায়গায়। ধীর পায়ে কলেজ থেকে বেরিয়ে এসে আম্মুকে বললাম, রিক্সা নাও। কিছু খাবা? চলো নাস্তা করি। লাগবে না। আম্মু রিক্সা ঠিক করতেছে। আমি কলেজের গেটের কাছে দাঁড়িয়ে আছি। রাস্তার অপর পাশে অয়নকে দেখলাম বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তোর নিয়ে আসো। আম্মু ডাকে চমকে উঠে বললাম, আসতেছি। রিক্সায় উঠে আর অয়নকে দেখলাম না। আমি কি তবে ভুল দেখলাম? অয়নের চিন্তায় আমি চোখেও ভুল দেখা শুরু করলাম নাকি? সিগন্যাল পড়ায় রিক্সা থামলো। পাশ থেকে ওড়নায় টান পড়ায় তাকিয়ে দেখি অয়ন। হ্যাঁ, আমি সত্যিই দেখছি এই মানুষটা হেলমেট পরা থাকুক বা যে অবস্থায় থাকুক, আমি তাকে চিনতে ভুল করব না। সে এতক্ষণ আমাদের সাথে সাথেই চলছিল। আম্মুর রোদ লাগছে। রিক্সার হুড তুলে দেওয়া হলো, সাথে আম্মুর থেকে অয়নকে লুকানোও হলো। হেলমেট থাকায় এমনিতেও আম্মু চিনবে না, তবু সেফটির দরকার আছে। রিক্সার ফাঁক দিয়ে আমি এখনো দেখছি তাকে। এমন পাগল কেন সে? আমি তো এতদিন ভাবতাম আমিই বোধহয় বেশি পাগল। এখন তো দেখি সে আমার চেয়েও অনেক বেশি পাগল। খিলগাঁও পর্যন্ত তাকে দেখেছি, তারপর আর দেখছি না। বাসায় এসে ড্রেস না পাল্টে বারান্দায় চলে গেলাম। রাস্তায় আছে সে, আমাকে দেখার জন্যই এসছে। আমি জানি এটা। 2 হাতে বড় করে একটা লাভ সাইন দেখালো। তারপর পকেট থেকে একটা কলম বের করে কিছু একটা ইশারা দিল। এবারে ঠিক বুঝলাম না কি দেখালো। আমি হাত দিয়ে না দেখালাম। কিছুক্ষণ চুপচাপ থেকে তাকিয়ে থেকে হাত নেড়ে চলে গেল। পেছন ফিরে আপুকে দেখে থমকে গেলাম। আমার ওড়নার পিন খুলতে খুলতে বলল, সরি, এভাবে সেদিন রিয়েক্ট করা উচিত হয়নি। যা হওয়ার হয়ে গেছে। আর তো কিছুদিন, তারপর বিয়ে হয়ে যাবে আমার। থাকবো না তোর সাথে। তো থেকেও কি খুব ভালো রেখেছো? প্রশ্নটা এক প্রকার ছুড়ে দিলাম আপুকে। আমি জানি সে কষ্ট পাচ্ছে। আমার কষ্টে আপু কষ্ট পায়, পেতে থাকুক। তবু আমার এই অবস্থা সে বুঝবে না। ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। বাবা এখনো জানে না আম্মু কেন আমায় ঘরবন্দি করেছে, কেন আমাকে এভাবে পাহারা দিচ্ছে। জানলে যে খুব কষ্ট পাবে। ভুলটা তো আমারই। প্রত্যেকবার ভুল আমি করি আর কষ্ট পায় আমার ভালোবাসারা। বিকেলে টিভি দেখছিলাম, এমন সময় আম্মুকে দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে এক আন্টির সাথে কথা বলছে। সুযোগ বুঝে আম্মুর রুম থেকে ফোন নিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। এমন চুরি আগে করেছি কিনা সন্দেহ আছে। অয়নকে কল দিলাম, রিসিভ হলো। তনুশ্রী ফোন ফেরত দিয়েছে আন্টি? না, চুরি করেছি। কি বলিস? বাদ দাও, দুপুরে কি দেখিয়েছিলে? বুঝি নাই আমি। অয়ন শব্দ করে হাসলো। একটা সারপ্রাইজ আছে তোর জন্য, সুন্দর একটা দিন দেখে জানাবো। এভাবে লোভ দেখিও না, সুন্দর দিন আমার আর আসবে না। আরে আসবে আসবে। আমি চুপ করে রইলাম, আর কোনো কথা মাথায় আসছে না। অয়ন বলল, তনুশ্রী, আজ রিক্সা থেকে যে লজ্জাটা পাচ্ছিলি ওটা ধরে রাখিস। লাজুক তনুশ্রীকে অপূর্ব লাগে। কান থেকে ফোনটা সরিয়ে নিলাম। সে আমার লজ্জা দিবে, দিতেই থাকবে। যত লজ্জা পাবো তত বেশি লজ্জায় ফেলবে। কানের কাছে ফোন এনে শুনলাম, তনুশ্রী, নিয়ম করে অন্তত একবার কল দিস। আমি তো দিতে পারবো না, তোর কাছে কখন ফোন থাকবে জানি না। না পারলে অন্তত একটা ভয়েস মেসেজ দিস। সারাদিনের ক্লান্তি আমার হতেই দূর হয়ে যাবে। আজকে খুব বিজি ছিলে? কিছুটা। ডিপার্টমেন্টে গিয়েছিলাম কাগজপত্র তুলতে। এখানে আর পড়বা না? পড়বো তো, একটু দরকার ছিল তাই আনা লাগছে। আমি কি ডিস্টার্ব করেছিলাম? সব সময় আমার তনুশ্রী আমাকে ডিস্টার্ব করে। যেখানে যাই তনুশ্রীকে মনে পড়ে। খেয়ালই করো না। সত্যি বলছি। আচ্ছা এখন রাখি, তবে আম্মু জানলে বকবে আবার। ভালো থাকিস। আর থেমে যাওয়ায় বললাম, আর কি? কিছু না, রেখে দে। কল কেটে দিলাম। অয়ন কি কিছু বলতে চাচ্ছে? বারবার কেন আটকে যাচ্ছে ও? কিছু তো লুকানোর চেষ্টা করছে, কিন্তু কি সেটা বুঝলাম না। অয়নকে প্রতিদিন একবার কল দেয়া বা ভয়েস মেসেজ করা আর একটুখানি দেখার জন্য ছটফট করা, এভাবেই পেরিয়ে গেল 2 দিন। আর মাত্র 6টা দিন, তারপরেই আপুর বিয়ে। আত্মীয় স্বজন কাঁধে কাঁধে দাওয়াত দিবে সেটা লিস্ট করতে আম্মুর সাথে বসেছি। পাশে বাবাও আছে। দুজনে বলছে আর আমি লিখছি। হুট করে আম্মু বলল, জাহনারা আর আনোয়ার ভাইয়ের নাম লিখো। অথয়ের বিয়েতে গিয়েছিলাম, এখন দাওয়াত না দিলে খারাপ দেখায়। কি বলবো? বাবা একবার আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে ফেললাম। বাবা বলল, সেটা দাও, কিন্তু তাদের ছেলের কথা না বললেও তো খারাপ দেখায়। তুমি তো তোমার বান্ধবীকে কিছু বলনি তার ছেলের ব্যাপারে।
বাবা উঠে চলে গেল। আম্মু বলল, জাহানারা, আনোয়ার আর অয়নের নাম লিখো। অথই আর মানাফের নামও লিখো। কোনো মতে নামগুলো লিখেই উঠে রুমে চলে আসলাম। ঠিক কি কারণে কষ্ট পাচ্ছি আমি নির্দিষ্ট করতে পারলাম না। চোখের পানিগুলো আর কোনো বাধা মানলো না, গড়িয়ে পড়তে লাগলো অবিরাম। হুটহাট করে ফুপিয়ে উঠছি, আবারও নিজের মুখ চেপে শব্দ লুকিয়ে নিজের চোখের পানি মুছে ফেলার বৃথা চেষ্টা করছি। সন্ধ্যার পর মানহা এলো বাসায়। ডাইনিং এ দুজনে বসলাম। স্কুল কলেজ একসাথে পেরিয়ে ভার্সিটি লাইফে এসে দুজনে দুই দিকে চলে গেছি। মানহা তিতুমির কলেজে ভর্তি হয়েছে আর আমি ইডেনে। এখন আর রোজ রোজ ওর সাথে খোঁচাখুচি করা সম্ভব নয় বোধ হয়। ফ্রিজ থেকে একটা আপেল এনে মানহার হাতে দিলাম। নে, একটু কেটেও তো দিতে পারিস। এত কেটে দিতে পারবো না। আপেলে কামড় বসাতে বসাতে মানহা বলে, কবে যেন দিস? দুজনেই চুপচাপ আছি। মূলত আমার মন খারাপ বলে কথা বলছি না। হুট করে মানহা বলল, আপুর বিয়েতে আমার একটা ডান্স পারফর্ম করতে পারি না। এই বর আসার আগেই ছোটখাটো কিছু। একদমই না, সবার সামনে আমি নাচবো? সবাই আমার দিকে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না একদম। মানহা কানের কাছে এসে বলল, ভেবে দেখ, এই অজুহাতে ফোন হাতে পাবি, গানের জন্য হলেও ফোন লাগবে। মানহার দিকে তাকিয়ে আবারও রান্নাঘরে উকি দিলাম। আম্মু ওখানে দাঁড়িয়ে কি সব গুছিয়ে রাখছে। মাথা নাড়িয়ে বললাম, ওকে ডান, তাহলে হলুদেও একটা পারফর্ম দিই, কি বলিস? আবার চিকায়,